হারুন সাহেবের সাথে আমার 2 দিন দেখা হয়েছে ডিবিতে। ওরে এখনও গুলি করে কেন মেরে ফেলাও নাই। 50 লাখ টাকা হারুন সাহেবকে দেওয়া লাগতো। পুরো জেলে আমার জন্য শুক্রবার নামাজে আমার জন্য দোয়া করেছে যেন আমি মুক্তি পাই। শামসুদ্দিন চৌধুরী হলো নিখিল ভাইয়ের আত্মীয় এবং খুব কাছের মানুষ। গত 1 মাসে আসলে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি এবং ওনাদের কথা যখন মনে পড়ে আমার রাতুল, তৈয়বা, ময়না টিয়া, নিবন্ধন দিলেন আপনারা, কাজ করলাম আপনাদের সময়তে, আপনারা ডাইকে পুরস্কার দিলেন, আপনারাই এবার আমার হয়রানি করলেন, আপনারাই আমার দুর্নীতিগ্রস্ত বানাইলেন, আপনারাই আমার জেল হাজতে ঘাটাইলেন। কেন ঘাটাইলেন? 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। আমি জেলে ছিলাম প্রায় 2 মাস 17 দিন। জেলে আমি আমার যে আসামিরা ছিল প্রতিদিন 9 থেকে 11,000 আসামি থাকে ওইখানে। কোনো আসামি আমার সাথে খারাপ ব্যবহার করে নাই এবং কেউ আমাকে খারাপ চোখে দেখে না। এটা একটা বড় পাওয়া ছিল। তারপরে হলো কারারক্ষী যারা ছিলেন এরা আমাকে খুব আলাদা একটা চোখে বা আলাদা সিকিউরিটি দিচ্ছে যে কেউ কোনো ক্ষতি করে কিনা। জেলে আমাকে সবাই ভালোভাবে রাখছে। জুনের 7 তারিখ পুরো জেলে আমার জন্য কেনই করছে জানে না, পুরো জেলে আমার জন্য শুক্রবার নামাজে আমার জন্য দোয়া করেছে যেন আমি মুক্তি পাই। ওয়ার্ডের মাইক থেকে যখন আমার জন্য দোয়া করতেছিল সেটা মনে করি আমার এই 10 বছরের দীর্ঘ 10 বছরের পরিশ্রমের মানে সুফল বা বলেন আমার পাওয়া সবচেয়ে, আমি যত পুরস্কার পাইছি, যত কিছু পাইছি, সবচেয়ে বড় পাওয়া ছিল আমার জেলে আমার 7ই জুন শুক্রবার দিন আমার জন্য পুরো জেলখানা আমার জন্য দোয়া করছে যে মিল্টন সমুদ্রের জন্য মুক্তি পায়। কিডনি পাচার, তারপরে হচ্ছে এই আপনি যে যাদেরকে নিয়ে আসেন রোগীদের তাদেরকে অত্যাচার করা, তারপরে হচ্ছে যে আপনি লাশ গুম করে ফেলা, লাশের হিসেব না দেওয়া, টাকা পয়সার গরমিল করা, নানা অভিযোগে আপনাকে অভিযুক্ত করেছে। এই যে 10 বছর যাবৎ কাজ করতেছেন, হঠাৎ করে এই অভিযোগগুলো কেন আসলো মনে? রাস্তায় অজ্ঞাত মানুষ যাদের শরীরে ঘা পচন হচ্ছে তাদের জন্য আমরা কেন বাড়ি করছি, জমি করছি, অ্যাম্বুলেন্স কিনছি। এখন ওই বাড়ি বা জমির পিছনের যে মালিক উনি চাচ্ছিল যে ওনার জমিটা বিক্রি করবে অথবা উনি একটা রিসোর্ট করবে এবং রিসোর্ট করার জন্য ওনার পর্যাপ্ত বড় রাস্তার প্রয়োজন। তো আমি রাস্তাটা দিতে অস্বীকার করার কারণেই আসলে এই যে যত দুর্ঘটনাগুলো ঘটলো আমার জীবনে সেগুলি ওই একটা রাস্তার কারণে হয়েছে। রাস্তায় পড়ে থেকে যে মানুষটা ঘা হয়ে গেছে, পচন হয়ে গেছে, যাদের দুনিয়াতে কেউ দেখে না এবং দেখে তো না, যাদের কাছেও কেউ ভিড়তে চায় না, সেই মানুষগুলোকে তুলে আনছি, এনে পরিচর্যা করছি। একই সাথে তাদের মারা যাওয়ার পরে ধর্মীয় অনুসারে সৎকারের ব্যবস্থা করছি কাদের টাকা দিয়ে, ভিক্ষা করছি। আমি তো কোনো অন্যায় করিনি, কারো মাথায় বাড়ি দিয়ে টাকা নিই। আমাকে উনি হয়রানি করতে যেয়ে উনি প্রথমত বলবো সাংবাদিকদের দ্বারস্থ হয়, নিখিল ভাইয়ের হস্তক্ষেপ নেন এবং নিখিল ভাই মূলত ঢাকা 14 আসনের এমপি ছিলেন। হ্যাঁ, ওনার আত্মীয় হলো ওই লোক শামসুদ্দিন চৌধুরী হলো নিখিল ভাইয়ের আত্মীয় এবং খুব কাছের মানুষ এবং উনি হলো মিরপুরে যে মার্কেট আছে মার্কেটের খুব ক্ষমতাধর ব্যক্তিও ছিলেন, যার জন্য ওনার ক্ষমতার কাছে আমি হারিয়ে গেছি। উনি যখন হারুন সাহেবকে ফোন দিছে, হারুন সাহেব আমার পিছনে উঠে পড়ে লাগছে। এটা সত্য মিথ্যা যাচাই না করেই উনি আমার পিছনে লাগছে এবং আমাকে এত বড় একটা হয়রানি করলো আর কি। আচ্ছা, এই ঘটনা তো আপনি ডিবিতে রিমান্ডেও ছিলেন এবং হারুন সাহেব আপনার নামে অভিযোগ করছে যে জিজ্ঞাসাবাদে আপনি বলেছেন যে আপনি কিডনি পাচার করেন। আসলে আমি বলি আমি 9 দিন টোটাল ওনাদের কাছে আমি 9 দিন ছিলাম। বুঝতেই পারবেন যে ডিবি রিমান্ড তো মানে ছোটোখাটো রিমান্ড না, বা একজন দুজন জিজ্ঞাসা করে না, দল বেঁধে গ্রুপ করে তারপরে পার্সোনাল এমনি রুমে বসে ফ্লোরে বসে বিভিন্নভাবে মানসিক শারীরিক টর্চার করেই জিজ্ঞাসাবাদ করে। রিমান্ডে আমি তো সত্যি কথাই বলছি, আমি বলবো আমি আমার কাছে জানা সত্যি কথা বলছি। এছাড়াও তারা তদন্ত করছে। আমি জেলে ছিলাম, আমার ওয়াইফ, আমার পরিবারের পুরো বা আবাসন তছনছ করা হয়েছে, আমার অফিস তছনছ করা হয়েছে, আমার আশ্রম তছনছ করা হয়েছে, করে খোঁচাখুচি হয়েছে, লকার ঠকার ভেঙে ঠেঙে অনেক কিছু করে তদন্ত করছে বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলো, কিন্তু আদৌ কি কিছু পাইছে? তার মানে ক্ষমতার অপব্যবহার করে আপনাকে এইভাবে আমাকে পুরোই ক্ষমতার অপব্যবহার করা হয়েছে আমার উপরে এবং আমাকে হয়রানি করা হয়েছে। এই যে হয়রানিটা হইলাম বা এই যে আমি জেলটা খাটলাম, সবচেয়ে বড় দুঃখ লাগতেছে কোন জায়গাটাতে, যে জায়গাটাতে এদের জন্য আমি এত কিছু মানে এই 10টা বছর পরিশ্রম দিলাম, সেই মানুষগুলো ভালো নাই। আমি বুঝতাম আমার এত কিছু, আমার অভিযোগগুলো আপনারা সত্য প্রমাণিত করে আমাকে শাস্তির আওতায় এনে যদি এই মানুষগুলোকে ভালো রাখতেন, যে শতাধিক মানুষ যারা আমার আশ্রমে এখনও আছে, যে আমার বাচ্চারা আছে, 35টা বাচ্চা এখনও আছে এবং আরও বাবা মারা আছে। এখন প্রশাসন যেটা করতেছে, যারা এখন দায়িত্ব পরিচালনায় আছে, তারা যেটা করতেছে, তারা বিভিন্ন সরকারি আশ্রমে বাংলাদেশের 90টা আমার তথ্য মতে যে 90টা আশ্রয়কেন্দ্র আছে যেখানে সরকারি আশ্রম কিন্তু কোনো লোকজন নাই, সেই আশ্রমগুলোতে আমার লোকজন সরাই দিচ্ছে। এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমি যে টাকা আপনাদের কাছ থেকে চেয়ে মানে সরাসরি যদি বলি বাংলায় যে ভিক্ষা করছি
10 টাকা দেন 10 টাকা দেন, সোশ্যাল মিডিয়াতে ভিক্ষা করে যে টাকাটা অ্যারেঞ্জ করে রেখে গেছি, সেই টাকা দিয়েই কিন্তু আজকে পর্যন্ত আশ্রমটা চলতেছে। তো মিল্টন ভাই, এই যে আপনাকে হয়রানি করা হয়েছে এভাবে মিথ্যা অভিযোগ দিয়ে, সেই ক্ষেত্রে আপনি সেই সংবাদ মাধ্যম যদি বললি আমরা কালবেলা যে পত্রিকা এইটা শুরু করেছিল আপনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাকশন নেবেন? 4 মাস আমার বিরুদ্ধে তদন্ত করে তারা বের করছে যে আমি কিডনি পাচার করছি, কঙ্কাল পাচার করছি, মানে দুর্নীতি করছি বা মানব পাচার গুম করেছে না গুম করছি। এই তথ্যগুলো কোথায়? এর কোনো ফুটেজ বা এর কোনো একটা ছবি, বা আমি কোনো হসপিটালে কিডনি পাচার করছি সেইখানে গেটের সামনে দাঁড়াইছি, এরকম কোনো ছবি কি আপনারা পাইছেন? কেউ পান নাই। তো এটা আল্লাহর উপরে ছেড়ে দিছি, আল্লাহ বিচার করবে সেই ভরসায় ছিলাম। আল্লাহ তো বিচার করতে অলরেডি শুরু করে দিছে। বিচার যে নিখিল সাহেব শুধু আমার আমাকে হয়রানি করে আমার বাবা মাকে কষ্টে রাখলো, সেই নিখিল সাহেব কোথায়? সেই হারুন সাহেব যে এত মিথ্যা বিবৃতি দিল, হ্যাঁ এটা করছে এটা করছে এটা করছে এটা করছে, সেই হারুন সাহেব কোথায়? আল্লাহ তো বিচার করেই ফেলছে। হারুন সাহেবের সাথে ব্যক্তিগত কি কথা হয়েছে আপনার? ব্যক্তিগত উনি আমাকে ডেকে নিছিল, নিয়ে আমাকে দেখার সাথে সাথে উনি খেপে গেছে এবং গুলি করে মেরে ফেললে গুম করে ফেলতে বলছে, জোরে গুলি করে মেরে গুম করে ফেলো। হ্যাঁ, এত অর্ক কিছু শোনার সময় নেই। প্রথম দিন, আর একদিন বললো ওকে এখনও গুলি, আর একদিন নিয়ে গেছে সামনে, বললো যে ওরে এখনও গুলি করে কেন মেরে ফেলাও না, অথবা ওকে জায়গা মতো দিয়ে দাও না কেন। তো আমাকে জায়গা মতো দিতে পারে না বা গুলি করতে পারে না, সেটা হলো মিডিয়ার কারণে। হারুন সাহেবের সাথে আমার 2 দিন দেখা হয়েছে টিভিতে, এবং 2 দিনই উনি আমাকে দেখে এমন একটা রিয়াক্ট করছে যে আমাকে গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে, আমি মোট ওনাদের 7.5 লাখ টাকার মতো, এবং 7.5 লাখ টাকার মতো নগদ ঘুষ ডিবিতে দেওয়া হয়েছে এই পর্যন্ত। একই সাথে এসে যদি এই দুর্ঘটনাটা না ঘটতো, মানে দেশের পরিস্থিতিটা না চেঞ্জ হইতো, তাহলে আমার আরও 5 লাখ টাকা দিতে হইতো। একই সাথে হলো আমার 1,85,00,000 টাকা থেকে 50 লাখ টাকা হারুন সাহেবকে দেওয়া লাগতো। হারুন সাহেবের মাধ্যমে আমার কাছ থেকে না, আমার ওয়াইফের কাছ থেকে 2 লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে। 2 লাখ টাকা আমার ওয়াইফকে যেন টর্চার না করে, এবং আমার সন্তান 2টাকে যেন টর্চার না করে, আমার এই জন্য 2 লাখ টাকা ঘুষ দিছি হলো ডিবিতে আমি। হ্যাঁ, এবং আসার এছাড়া আমার ওয়াইফের এবং আমার ড্রাইভারের মোটরসাইকেল আটকাই রেখে আরও নিচে 20,000। এরপরে হলো আমার এই একটা লোনের গাড়িটা লোনের, আপনারা যে গাড়িটা নিয়ে কথা হচ্ছে, সেই গাড়িটা ছাড়ানোর জন্য 5 লাখ টাকা ঘুষ নিছে ডিবি। এবং আমার সাথে একটা চুক্তি ছিল যে আমি জামিনে আসলে 5 লাখ টাকা দিব, এবং 1,85,00,000 টাকা যে আছে, যখন প্রতিষ্ঠান বুঝে পাবো ওইখান থেকে হারুন সাহেবকে 50 লাখ টাকা দিতে হবে। আমাকে ওরকম মানে টর্চারটা কীরকম করছে, শারীরিক টর্চার চেয়ে মানসিক টর্চারটা বেশি করছে। একটা জায়গায় দাঁড় করাই রাখা, একটা ফ্লোরে বসাই রাখা, হ্যাঁ তারা বসাই রাখছে, সবাই হাসতেছে, কথা বলতেছে, আমি বসেই আছি ঘন্টার পর ঘন্টা। তো এরকম টর্চারটা আমি বেশি হয়েছি। তো সেই জায়গাটাতে আপনি যদি আমার কাছে তখন আমার কোটি টাকাও যদি চান আমার কাছে, আমি দিতে বাউন্ড, কারণ আমার ওইখান থেকে বের হইতে হবে বা আমার ওইখান থেকে সরতে হবে, কারণ ওই জায়গাটা তো ভালো জায়গা না। আমার ওয়াইফের চাকরিতে সমস্যা হয়েছে, আমার বাচ্চা 2টা 2.5 মাস ধরে টর্চারি দিচ্ছে, রাত নাই দিন নাই। বিভিন্ন অফিসাররা রাত 10টা 11টার সময় আমার বাসায় হানা দিছে, এবং আমার ওয়াইফ, আমার বৃদ্ধ মা, আমার একটা কাজের মহিলা, আমার 2টা ছোটো বাচ্চা, তারা কি ভালো ছিল বলেন? আমার 10 বছর অর্জিত যত কিছু ছিল, মান সম্মান থেকে অর্থ সম্পদ, সম্পূর্ণ কিছু শেষ। আমি এখন শূন্য হয়ে গেছি। একটা মানুষ ভুল ত্রুটি হইতে পারে, কর্মব্যস্ততায় অনেক কিছু ভুল হইতে পারে, কিন্তু অন্যায় আর ভুল এক জিনিস না। আমার একটা ডকুমেন্ট রাইখে দিতে ভুল হইতে পারে, তার মানে আমি একজনকে মানুষকে বিক্রি করে দিছি, এটা হলো পাপ বা অন্যায়। আর একটা কাগজ ভুল হইতে পারে, এক জায়গায় ছোটোখাটো ভুল হইতে পারে, এটা অন্য জিনিস। গ্রামের বাড়ি থেকে আমাকে খারাপ বলছে, গ্রামের বাড়িতে আমার একটা চার্চ নিয়ে, আমার বাবার পৈতৃক সম্পত্তি নিয়ে আমার একটা দ্বন্দ্ব আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে। আমি ওই প্রতিষ্ঠানটা ওরা অন্যভাবে চালাচ্ছে, অসৎভাবে চলছে, আমি সৎপথে আনার জন্য, এটা হাইকোর্ট পর্যন্ত এখনও মামলা চলমান আছে। সেই জায়গাতে যদি আপনারা তথ্য চাইতে চান, তারা তো সঠিক তথ্য দেবে না। এবং আপনারা গেছেন পাড়া প্রতিবেশীর কাছে যায় না, তারা গেছে চার্জ কর্তৃপক্ষের কাছে। চার্জ কর্তৃপক্ষ তো আমার বিরুদ্ধে খারাপ বলবেই। আমি যেখানে অন্যায় দেখছি আমি সেখান থেকে দূরে সরে আসছি, এটাই আমার অপরাধ। এখন আপনি নিজে কিভাবে এই জিনিসগুলো ওভারকাম করবেন, নিজে কিভাবে এখন চলতেছেন আপনি? এগুলি সবকিছু আল্লাহ ভরসা। আজকে পর্যন্ত যখন আমি প্রতিষ্ঠানের দাবি করতেছি, তারা অনীহা প্রকাশ করতেছে। কারণটা কি? কারণটা হলো এই টাকাটা শেষ না হওয়া পর্যন্ত হয়তোবা তারা আমাকে দেবে না। এবং আরেকটা করতে পারে তারা, যে এই প্রতিষ্ঠানকে সিলগালা করে দিতে পারে। তো সিলগালা করে যদি করে দেয়, প্রতিষ্ঠানের টাকাগুলি নিয়ে, টাকাগুলি খরচ করার পরে সিলগালা করার যদি ব্যবস্থা করে, সবচেয়ে ক্ষতি কী হবে? এবং সিলগালা করার অধিকারটা তাকে গেছে, এই টাকা তো সরকার দেয় নাই, সমাজ কল্যাণ দেয় নাই, বা কোনো প্রতিষ্ঠান এনজিও দেয় নাই। এইটা সারা বাংলাদেশের মানুষের খেটে খাওয়া বলেন, বিত্তবান বলেন, সবার দানের টাকা। আমাকে বিপদে ফালাইয়া, আমাকে আটকাইয়া
সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে অসহায় মানুষগুলো। আমি এত দুর্নীতি করলাম, এত কিছু করলাম, আমার এখানে তো কন্টিনিউ পুলিশ আসতো, পুলিশ বাচ্চাদের দিয়ে যেত, পুলিশ বিদ্যুৎদের দিয়ে যেত, আমার এখানে বড় বড় ভিআইপি গেস্টরা আসতো, আমার এখানে শুভাকাঙ্ক্ষীরা সবসময় আসতো যারা দান খয়রাত করে। তারা তো কখনো বলে নাই যে মিল্টন সাহেব এখানে টর্চার সেল আছে, মিল্টন সাহেব এদের কিডনি পাচার করছে। এত এত মানুষ কেউ দেখলো না। সর্বশেষ না পাইরা আমি কবরস্থ দেওয়ার জন্য হাইকোর্টের পিটিশন ডালছি, হাইকোর্টের রায় আনছি, সেই রায়ও এই বর্তমান মানে মানুষ মানে না, কবরস্থানরা হাইকোর্ট টাইকোর্ট বোঝে না, তারা বোঝে ঘুষ। তো সেই জায়গাটাতে আমি কি করে প্রপার ডকুমেন্ট রাখবো বলেন? হসপিটালে ভর্তি করাই নাই কেন? হসপিটালে আপনারা একজন অজ্ঞাত মানুষ নিয়ে হসপিটালে যাই দেখেন কেমন লাগে, ডাক্তাররা কেমন ব্যবহার করে। সরকারি হসপিটালগুলো কি অসহায় মানুষ, গরিব মানুষদের জন্য হসপিটালগুলো প্রপার হসপিটাল? সত্যি কথা বললে বলবেন মিল্টন সাহেব খারাপ। মানে পুরো সিস্টেম লস, সব পুরো সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত, পুরো সিস্টেমটাই। আজকে কেন বাংলাদেশে এত বড় আন্দোলন হলো? এই সিস্টেমটার কারণেই। আমরা চাইয়া পাইয়া বা আমরা সঠিকভাবে কোনো কিছু চাই কি এই গত 15-16 বছরে পাইছি কিছু? বর্তমান সরকারের কাছে আপনার এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আপনি যে শিকার হয়েছেন সেটা নিয়ে আপনার কিছু চাওয়া? আমি বলি, আমি যে শিকারটা আজকে হয়েছি, বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছে, উনি কিন্তু প্রতিষ্ঠান খুয়ে যাওয়া বা প্রতিষ্ঠান হারানোর কষ্ট আমার চেয়ে উনি বেশি ভালো জানে। এবং আমার যে এখন যে কষ্টটা হইতেছে, এরকম এর চেয়ে বেশি কষ্ট কিন্তু বর্তমানে যে ডক্টর ইউনূস স্যারের এই কষ্টটার বা এই দুঃখটা উনি জানে, যে একটা প্রতিষ্ঠান তৈরি করা প্রতিষ্ঠান যদি অন্য কেউ দখল করে তখন কেমনটা লাগে। তো আমি বর্তমান সরকার সহ দেশের সাধারণ জনগণ যারা আছে, যারা আমাকে টাকা দিয়ে হেল্প করছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, যারা যে সব সংবাদ মাধ্যম আমার এই আমার সত্য বা কাজটাকে ভালোবেসে নিউজ করছে, সকল কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই, জোরালো অনুরোধ, হাত দিয়ে পায়ে করজোড়ে অনুরোধ করতে চাই যে আপনারা যেটা সত্য সেটা মেনে নিয়ে বা তদন্ত সাপেক্ষে আমার প্রতিষ্ঠানে আমাকে দ্রুত বুঝাই দেওয়া হোক। আর যদি আপনারা প্রতিষ্ঠান বা টাকাটা ফেরত দিতে অস্বীকার করেন, আপনারা সব কিছু নিয়ে যান। অসহায় যে প্রতিবন্ধী বাচ্চা আছে, রাতুল, তৈয়বা, আমার ময়না, টিয়া যারা আছে এবং আমার বাবা মা যারা আছে, তাদেরকে আমার ফেরত দেন। আমি প্রশাসনকে, বর্তমান সরকারকে হাত করজোড়ে, কারণ এখন যারা আছে আমি বিশ্বাস করি তারা সবাই সঠিক এবং যারা দায়িত্ব পাইছে তারা আমার কষ্টটা বুঝতে পারবে। এবং এই সরকারের কাছে আবেদন করব যে আমার প্রতিষ্ঠানটা আমাকে বুঝাই দেওয়া হোক এবং খুব দ্রুত সময়, কারণ ওনাদের ছাড়া আমার মানে চলা বলেন, খাওয়া বলেন, বেঁচে থাকা বলেন খুব কঠিন। আমি গত 1 মাসে আসলে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি এবং ওনাদের কথা যখন মনে পড়ে, আমার রাতুল, তৈয়বা, ময়না, টিয়া, টিয়ার কথা যখন মনে পড়ে তখন আর কিছু ভালো লাগে না, রাত্রে ঘুমাইতে পারেন না, মানসিকভাবে খারাপ হয়ে যাচ্ছি এবং আর এত টর্চার আর নিতে পারতেছি না, এত তদন্ত। অনুরোধ করব বর্তমান সরকারের কাছে যে আপনার যেহেতু ভালো কাজ করার উদ্দেশ্যে তারা আসছে, আমিও ভালো কাজ করার উদ্দেশ্য নিয়ে আসি, আসেন না আমরা সবাই মিলে আমার প্রতিষ্ঠান আমাকে ফেরত দিক, তারা তদারকি করুক, সরকার সঠিক মানে শক্ত হাতে তদারকি করুক, কিন্তু আমার প্রতিষ্ঠান আমাকে বুঝাই দেওয়া হোক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।